এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর ভিডিও আপলোড করছি। অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব খারাপ ছিল, এখনও পর্যন্ত ফুললি কিওর হয়নি, বাট তাও এই ভিডিওটা আমি আপলোড করব। আজকের ভিডিওতে আমরা প্রোটিনের চ্যাপ্টারটা শেষ করে দেব এবং প্রোটিনের একটা আগে প্রিভিয়াস ভিডিও পার্ট 1 আছে, ওটা তোমরা দেখার পরে এই ভিডিওটা দেখো। আই হোপ তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। কোনো কোয়ারি থাকলে কমেন্টে লিখো, আমি অ্যান্সার করে দেবো। আগের ভিডিওতে আমরা শেষ করেছিলাম প্রোটিনের শ্রেণীবিভাগ দিয়ে। তো আজকে একটা নতুন রকমের শ্রেণীবিভাগ পড়ব। এটা হলো শারীরবৃত্তীয় কাজ অনুসারে প্রোটিনের শ্রেণীবিভাগ। শারীরবৃত্তীয় কাজ মানে প্রোটিন আমাদের শরীরে যাওয়ার পর, আমরা খাচ্ছি প্রোটিন জাতীয় খাবার এবং সেটা হজম হওয়ার পর, অ্যাবজর্ব হওয়ার পর, মানে আত্তীকরণ হওয়ার পর আমাদের শরীরে কী কী কাজ করে থাকে তার উপর বেস করে কয়েকটা ভাগে ভাগ করেছে। সবার প্রথম ভাগ হলো উৎসেচক প্রোটিন। আমরা জানি আমাদের শরীরে প্রত্যেকটা রাসায়নিক ক্রিয়া যখন সম্পন্ন হয় তখন একটা করে উৎসেচক লাগে। উৎসেচক হচ্ছে রাসায়নিক যে বিক্রিয়াগুলো হয় তার হারটাকে বাড়িয়ে দেয়, মানে রেটটাকে বাড়িয়ে দেয় এবং স্পিডে সেই রিয়াকশানটা আমাদের বডিতে কন্ডাক্ট হতে পারে। তো সেক্ষেত্রে উৎসেচক প্রত্যেকটা রিয়াকশান হওয়ার জন্য আমাদের শরীরে যে বিপাক হয় প্রত্যেকটা রাসায়নিক প্রক্রিয়ার জন্য কিন্তু একটা করে আলাদা উৎসেচক লাগে এবং এই উৎসেচকগুলো তৈরি হওয়ার জন্য প্রোটিন দরকার। তো উৎসেচক প্রোটিনের কিছু এখানে উদাহরণ দেওয়া আছে। অক্সিডেজ, সিনথেটেজ, ট্রান্সফারেজ, এই উৎসেচকগুলো তৈরি করার জন্য প্রোটিন লাগে। তো এখানে উৎসেচকের অনেক হতে পারে, নাম দেওয়া থাকতে পারে, বাট এই 3-4টে নাম মনে রাখলেই হবে। তারপরে আছে গঠনধর্মী প্রোটিন। গঠনধর্মী প্রোটিনের মধ্যে কেরাটিন, কোলাজেন, ইলাস্টিন বলা হচ্ছে। আমরা অনেকেই এখন জানি যে চুলে কেরাটিন থাকে। তো চুল বা নখ এগুলোতে কিন্তু কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি হয় এবং কোলাজেন হাড়েতে থাকে, ইলাস্টিন স্কিনে থাকে, যেটা স্কিনের ইলাস্টিসিটিটাকে বজায় রাখে। তো এই ধরনের প্রোটিনের নামগুলো অ্যাজ আ শর্ট কোয়েশ্চেন মনে রাখার চেষ্টা করবে। সংকোচনধর্মী প্রোটিন 3 নম্বর, এটা হচ্ছে অ্যাক্টিন ও মায়োসিন নামক পেশির প্রোটিন। সংকোচনধর্মী শুনেই বোঝা যাচ্ছে যেটা সংকোচন প্রসারণে সাহায্য করবে। তো অ্যাক্টিন, মায়োসিন হচ্ছে কিছু প্রোটিন যেগুলো আমাদের মেনলি মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশনে হেল্প করে। ঠিক আছে, আমরা যে সারাক্ষণ হাত পা চালাচ্ছি, কথা বলছি, প্রত্যেকটা পেশির যে সংকোচন প্রসারণ হচ্ছে, তো সেখানে অ্যাক্টিন আর মায়োসিন নামক প্রোটিন দুটো সাহায্য করে। নেক্সট হচ্ছে বাহক প্রোটিন। বাহক প্রোটিনের মধ্যে পড়ে হিমোগ্লোবিন, হিমোসায়ানিন। হিমোগ্লোবিন মানে আমরা বুঝতে জানি কিছু কিছু যে এটা রক্তের মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকার একটা পার্ট হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন আমাদের শরীরে অক্সিজেনকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যাওয়ার সাহায্য করে। তো এক্ষেত্রে হিমোগ্লোবিন নামক প্রোটিনটা কিন্তু বাহক প্রোটিন হিসেবে কাজ করে, যেহেতু অক্সিজেনটা ট্রান্সফার করছে। আর যাদের হিমোগ্লোবিন থাকে না তাদের হিমোসায়ানিন থাকে। নেক্সট হচ্ছে হেরিডিটারি প্রোটিন। তো এগুলো হচ্ছে নিউক্লিয় প্রোটিন। অ্যাকচুয়ালি আমাদের যখন বাই বার্থ আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স পাই, যেমন প্রত্যেকটা আমরা জানি যে সেল ডিভিশন হয়, ডিএনএ থাকে এবং ডিএনএ থেকে একটা ডিএনএ থেকে, মানে পেরেন্টাল ডিএনএ থেকে একটা ডটার ডিএনএ তৈরি হয় এবং সেই প্রসেসে নিউক্লিয় প্রোটিন হেল্প করে। প্রত্যেকটা বডিতে ডিএনএ থাকে এবং সেখানে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটিনটা থাকে, যেগুলো আমাদের ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্যগুলোকে বহন করে, তো তারা হচ্ছে হেরিডিটারি প্রোটিন। অ্যাকচুয়ালি হেরিডিটারি প্রোটিন মানে যেই প্রোটিন আমাদের বৈশিষ্ট্যগুলোকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মতে ট্রান্সফার করে। নেক্সট প্রোটিন হলো হরমোন প্রোটিন। ইনসুলিন, এসিটিএইচ, জি গ্রোথ হরমোন, যে কোনো হরমোন হতে পারে। হরমোন অ্যাকচুয়ালি 2 ভাগের হয়ে থাকে, একটা হচ্ছে ফ্যাট জাতীয় হরমোন আর একটা হচ্ছে প্রোটিন জাতীয় হরমোন। টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেন এই দুটো ফ্যাট জাতীয় হরমোনের আন্ডারে পড়ছে, কিন্তু বাকি যে কোনো হরমোন, ইনসুলিন, গ্লুকাগন, গ্রোথ হরমোন, এসিটিএইচ, এগুলো সব প্রোটিন জাতীয় হরমোনের আন্ডারে পড়ে। আর নেক্সট হচ্ছে অনক্রম্যতা ধর্মী প্রোটিন। এর মধ্যে গামা গ্লোবিউলিন। আমাদের শরীরে যে ইমিউনিটি পাওয়ার থাকে, এই যে আমাদের শরীরে যে কোনো রকম ব্যাকটেরিয়া বলো, ভাইরাস বলো, বা যে কোনো রকম ইনফেকশন যদি আমাদের শরীরে ঢোকে, তখন সেটাকে আমরা অ্যান্টিজেন বলে থাকি। এগুলো তোমরা বায়োলজি সাবজেক্টে ডিটেলে পড়বে। এবং সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের শরীরে থাকা অ্যান্টিবডিরা কিন্তু ফাইট করে এবং আমাদের শরীরকে ভালো রাখার চেষ্টা করে। তো এই অ্যান্টিবডিগুলো তৈরি হওয়ার জন্য যারা আমাদের শরীরের ডিফেন্স পাওয়ার, মেনলি আমাদের শরীরে সৈন্যের মতন কাজ করছে এবং বাইরে থেকে যা কিছু আমাদের শরীরে আসছে তাদের বিরুদ্ধে লড়াই করছে, তো এই অ্যান্টিবডিদেরকে তৈরি করার জন্য কিছু বিশেষ প্রোটিনের দরকার হয় এবং তাদেরকেই অনাক্রম্যতাধর্মী প্রোটিন বলে। নেক্সট তোমাদের সিলেবাস অনুযায়ী আলোচ্য বিষয় হলো প্রাণীজ প্রোটিন এবং উদ্ভিজ্জ প্রোটিনের পার্থক্য।
এই দুটো পার্থক্য খুবই ইজি, খুব ভালোভাবে মনে রাখা যায় যখন তুমি প্রাণীজ প্রোটিনকে একটা ডিম বা মাংস এসব কিছু নিয়ে কনসিডার করে ফেলো, আর উদ্ভিজ্জ প্রোটিন বলতে ডাল বা সয়াবিন এগুলোকে মনে করো। তো তাহলে পার্থক্যটা ভাবতে খুব ইজিলি ভাবা যায়। তো প্রথমের পয়েন্টে লেখা আছে প্রাণীর দেহ থেকে পাওয়া যায় প্রাণীজ প্রোটিন এবং উদ্ভিদের দেহ থেকে উদ্ভিজ্জ প্রোটিন পাওয়া যায়, এটা তো আর ডিটেলে বলার কিছু নেই। নেক্সট হচ্ছে অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড উপযুক্ত পরিমাণে থাকে প্রাণীজ প্রোটিনের মধ্যে। আমরা আগের ভিডিওতে অ্যামাইনো অ্যাসিডের সম্পর্কে ডিটেলে জেনেছি, যেটা হলো প্রোটিনের একদম সরলতম ইউনিট। 10টার মতন অত্যাবশ্যক বা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড ছিল। তো এই প্রত্যেকটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড প্রাণীজ প্রোটিনে ঠিকঠাক পরিমাণে পাওয়া যায় এবং ঠিকঠাক অনুপাতে পাওয়া যায়, কিন্তু উদ্ভিজ্জ প্রোটিনে একটা বা দুটো বা একাধিক অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি থাকে। তাই এই উদ্ভিজ্জ প্রোটিন কমপ্লিট প্রোটিন হিসেবে গণ্য করা হয় না। নেক্সট আসছে প্রাণীজ প্রোটিন তুলনামূলকভাবে সহজপাচ্য এবং উদ্ভিজ্জ প্রোটিন সহজপাচ্য নয়। এটা অনেকেই দেখতে পারো নিজের লাইফ দিয়ে, যখন তোমরা ডিম খাচ্ছ বা মাংস খাচ্ছ সেটা অনেক তাড়াতাড়ি হজম হতে পারে, কারণ তাদের মধ্যে কিছু অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস থাকে না। বাট যখন ডাল কিন্তু অনেক সময় গ্যাস তৈরি করে শরীরের মধ্যে, এটা কিন্তু ফার্মেন্টেশন হতে পারে, ঠিক আছে। তো উদ্ভিজ্জ প্রোটিন জাতীয় সোর্স কিন্তু বডিতে গিয়ে ফার্মেন্ট হয়ে গ্যাস তৈরি করতে পারে এবং হজমে সমস্যা করতে পারে, তাই এটা সহজপাচ্য হয় না। নেক্সট যে পার্থক্যটি আছে ওটা হলো দেহের ক্ষয়পূরণ, সঠিক বৃদ্ধি ও সুস্থতার জন্য উপকারী প্রাণীজ প্রোটিন, কারণ ওর মধ্যে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড থাকছে। এবং উদ্ভিজ্জর ক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে দেহের ক্ষয়পূরণ, সঠিক বৃদ্ধি, সুস্থতার জন্য উপকারী নয়, কারণ ওর মধ্যে অ্যামাইনো অ্যাসিডের অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি রয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে বিষাক্ত পদার্থ থাকে না, বা থাকলেও খুব কম পরিমাণে থাকে, যা শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করে না। আমি এর আগেই বললাম যে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস থাকে ডালের মধ্যে বা উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে, তো এদের মধ্যে সেগুলো থাকে না প্রাণীজ প্রোটিনে, তাই এরা বিষক্রিয়া তৈরি করে না। কিন্তু উদ্ভিজ্জ প্রোটিনে নানা বিষাক্ত পদার্থ উপস্থিত থাকে, যেমন ডালে ট্রিপসিন বিরোধী পদার্থ থাকে। নেক্সট হচ্ছে স্বল্প দিনের জন্য প্রাণীজ প্রোটিন স্বল্প দিনের জন্য সংরক্ষণ করা যায় এবং খরচের পরিমাণও বেশি, কারণ তুমি যদি একটা মাংসকে রেফ্রিজারেট না করে ফ্রিজের মধ্যে না ঢুকিয়ে তুমি যদি নর্মাল টেম্পারেচারে ঘরের মধ্যে রেখে দাও, সেটা কিছুক্ষণ পর 5-6 ঘন্টা পর সেটা কিন্তু পচতে শুরু করে দেবে। এবং এদেরকে যদি স্টোর করা হয় তাহলে একটা ফ্রিজের দরকার হবে। কিন্তু কম খরচে উদ্ভিজ্জ প্রোটিন দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, যেমন ডাল। তুমি কাঁচা ডালকে তুমি মাসের পর মাস স্টোর করে রাখতে পারো, কিছু হবে না, কোনো রকমভাবে পচে যাবে না জিনিসটা। নেক্সট হচ্ছে প্রাণীজ প্রোটিনের আন্ডারে পড়ছে এই প্রোটিনের সাথে গৃহীত ফ্যাট ক্ষতিকারক কোলেস্টেরলের বৃদ্ধির সম্ভাবনা দেখায়। অ্যাকচুয়ালি কোলেস্টেরল যে কোনো রকম প্রাণীজ খাবারে কোলেস্টেরল জাতীয় ফ্যাটটা পাওয়া যায়, কিন্তু উদ্ভিজ্জ খাবারে কোলেস্টেরল থাকে না, তার বদলে থাকে আর্গোস্টেরল, এবং যেটা শরীরে কোনো রকম ক্ষতিকারক প্রভাব দেখায় না। কোলেস্টেরল খেলে হার্টের প্রবলেম হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে। তো এই কোলেস্টেরল প্রাণীজ প্রোটিন থেকেই পাওয়া যায়, তাই এটা একটু অ্যাভয়েড করা উচিত। এবার উদ্ভিজ্জ প্রোটিনে লেখা আছে এই প্রোটিনের সাথে গৃহীত ফ্যাট কম ক্ষতিকারক, এটা কোনো রকম হার্ট ডিজিজ করবে না, ঠিক আছে, সম্ভাবনা বাড়াবে না। নেক্সট যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে বেশিরভাগ অংশ শোষিত হয় বলে কোষ্ঠকাঠিন্য দেখা যায়। কোনো রকম প্রাণীজ প্রোটিন, যেমন তুমি ধরে নাও মাটন, ওটার হচ্ছে বেশিরভাগটাই কিন্তু পাচিত হয়ে আমাদের বডিতে কাজে লেগে যায় এবং খুব কম পরিমাণ তোমার রেসিডিউ পড়ে থাকে, তাই সেটা কোষ্ঠকাঠিন্য মানে মল নিষ্কাশনটা কম হয়, দ্যাট ইজ ওয়াই কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা যায়। কিন্তু যদি ডাল হয়, ডালের মধ্যে ফাইবার থাকে অনেক, এটাই লেখা আছে পুরোপুরি দেহে শোষিত হয় না, ফলে কোষ্ঠকাঠিন্য রোধ করে। ডালের মধ্যে ফাইবার থাকে, ডাল পুরোটা বডিতে শোষিত হতে পারছে না, কাজে লাগতে পারছে না, তাই ওরা কিন্তু কোষ্ঠকাঠিন্য রোধ করছে এবং মল নিষ্কাশনে সাহায্য করছে। নেক্সট হচ্ছে প্রাণীজ প্রোটিনের আন্ডারে জৈব মূল্য উদ্ভিজ্জ প্রোটিনের থেকে বেশি হয়। একটা ডিমের বায়োলজিক্যাল ভ্যালু এর পরেই আমরা পড়বো, সেটা হচ্ছে 100, এবং উদ্ভিজ্জ প্রোটিনের জৈব মূল্য প্রাণীজ প্রোটিনের থেকে কম। নেক্সট হচ্ছে প্রোটিনের পরিমাণ কম থাকে প্রাণীজ প্রোটিনে, সাধারণত 20 to 25% মধ্যে, এবং উদ্ভিজ্জ খাদ্যে প্রোটিনের পরিমাণ বেশি থাকে, যেমন ডালে 28%, সয়াবিনে 43.2%। কিন্তু এটা বলে রাখা দরকার যে প্রাণীজ প্রোটিন শরীরে খুব ভালোভাবে শোষিত হতে পারে এবং এর মধ্যে এসেনশিয়াল ফ্যাটসগুলো অ্যামাইনো অ্যাসিডসগুলো থাকছে, তাই এগুলো কিন্তু শরীরের জন্য ভালো। প্রাণীজ প্রোটিনই কিন্তু তোমার শরীরে
ভালোভাবে শোষিত হবে এবং তোমার শরীরকে হেলদি রাখবে, যা যা মাসল ডেভেলপ করবে। কিন্তু উদ্ভিজ্জ প্রোটিনেতে প্রোটিনের পরিমাণটা বেশি থাকলেও তার মধ্যে কিছু অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস থাকছে বা কিছু বিষাক্ত জিনিস থাকছে, যেগুলো কিন্তু আমাদের পুরোপুরি কাজে লাগতে বাধা দেবে। নেক্সট তোমাদের সিলেবাস অনুযায়ী আছে প্রোটিনের অভাবজনিত এবং আধিক্যজনিত ফল। অভাবজনিতটাকে আমি প্রথমে ডিসকাস করছি। তো প্রথমেই আমরা যদি আমাদের প্রত্যেক দিনের ডায়েটে প্রোটিনের অভাব হয়, তাহলে কিছু কিছু, যেমন প্রোটিনের যে কাজগুলো ছিল না, গ্রোথ গ্রোথ করা, শরীরের বৃদ্ধি করা, মাসল ডেভেলপ করা, হরমোন তৈরি করা, এগুলো সব কিন্তু বাধা পেয়ে যাবে। কাজ যেগুলো হয় প্রোটিনে, সেগুলোই হবে না যদি তুমি প্রোটিন ঠিকভাবে ডায়েটের থ্রুতে না খাও। তো এখানে প্রোটিনের কিছু অভাবজনিত ফল লেখা আছে। এক হচ্ছে কোয়াশিয়রকর ও ম্যারাসমাস। এই দুটো রোগের সম্পর্কে অনেকবার প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। মেনলি এনার্জি আর প্রোটিন এই দুটোর ডেফিসিয়েন্সিতে এই দুটি রোগ হয়ে থাকে। 1 থেকে 4 বছর শিশুদের মধ্যে কোয়াশিয়রকর দেখা যায় এবং 6 মাস বয়সী শিশুদের মধ্যে ম্যারাসমাস দেখা যায়। এবং এইগুলোর যে বৈশিষ্ট্যগুলো, যে লক্ষণগুলো আছে, তোমরা আগে থেকেই জানো, তো ডিটেলে অতটা যাচ্ছি না। নেক্সট হচ্ছে পেটের গোলমাল। খাদ্যে উপযুক্ত মাত্রা যদি প্রোটিন না থাকে, তাহলে সঠিক পরিমাণে হরমোন তৈরি হবে না এবং উৎসেচকও ক্ষরণ হবে না। ঠিক আছে, উৎসেচক আমাদের শরীরে তো প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়াকে সম্পন্ন করে। তো সেখানে একটা গ্লুকোজ নয়, যেমন ধরো কোনো সেলুলোজ জাতীয় খাবার খাচ্ছ, তার উপর সেলুলেজ উৎসেচক কাজ করবে এবং সেটাকে ভেঙে গ্লুকোজ করবে। তো এই সেলুলেজ উৎসেচকটা তৈরি হবে না যদি তোমার শরীরের মধ্যে প্রোটিনের ঘাটতি থাকে। ভালোভাবে খাদ্য পাচিত হবে না, আত্তীকরণও ব্যাহত হবে এবং পেটের গোলমাল দেখা যাবে। অভাবজনিত ফল হলো শিশুর মনের বিকাশ ব্যাহত। শৈশবে প্রোটিনের ঘাটতির ফলে শিশু মনের বিকাশ ব্যাহত হয়, ফলে অনেক ক্ষেত্রে তারা মানসিক দিক থেকে অনগ্রসর হয়ে পড়ে। নেক্সট হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার মেনলি হয়ে থাকে যদি কেউ ফ্যাট কনজামশন ডায়েটের থ্রুতে অনেক বেশি করে এবং যদি কেউ অ্যালকোহল কনজিউম করে। তো এছাড়াও হতে পারে যদি তোমার শরীরে ঠিকঠাক প্রোটিনের ডেফিসিয়েন্সি হয়। তো প্রোটিনের ঘাটতির ফলে লিভারে চর্বি জমা হয়ে যায়, ফ্যাটি লিভার সৃষ্টি হয়। এই রকম লিভার প্লাজমা অ্যালবুমিন সংশ্লেষ করতে পারে না, ফলে ইডিমা বা শোথ দেখা যায়। আমার বডি যখন প্রত্যেকদিন সোডিয়ামকে আমার শরীর থেকে এক্সক্রিট করবে না, মানে ইউরিনের থ্রুতে যদি আমার বডি থেকে সোডিয়াম না বেরিয়ে যায়, তাহলে সেটা আমার শরীরেতে জমবে এবং তার ফলে সোডিয়াম যদি আমাদের শরীরে জমে, তাহলে সে জলকে তার সাথে জমাবে এবং তার ফলে কিন্তু আমাদের শরীরে ইডিমা বা শোথ, মানে হচ্ছে বডিতে জল জমে যাওয়া, এটা কিন্তু হয়। এবং প্রোটিন আমাদের শরীরে একটা অঙ্কোটিক প্রেশার নামে একটা প্রেশার কন্ট্রোল করে। এটা মেনলি আমাদের শরীরে প্রত্যেকটা প্লাজমা প্রোটিনগুলোকে ভালো রাখে এবং এই ব্যাপারটা যদি, মানে এই কন্ডিশনটা যদি কোনো রকমভাবে ফেল করে, তাহলে কিন্তু প্রোটিনের অভাবে আমাদের শরীরে জল জমতে পারে। নেক্সট হচ্ছে হরমোন উৎপাদনে ব্যাহত। প্রোটিনের অভাবে দেহের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিগুলি হরমোন উৎপাদনে অপারগ হয়, ফলে দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ প্রভৃতি ক্রিয়া ব্যাহত হয়। কারণ প্রোটিন জাতীয় যে হরমোনগুলো আছে, সেগুলো তৈরি হওয়ার জন্য গ্রোথ হরমোন, ইনসুলিন, গ্লুকাগন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এসটিএইচ, যে কোনো রকম হরমোন, মানে হরমোনগুলো কিন্তু আমাদের প্রোটিন দিয়েই তৈরি। এতক্ষণ প্রোটিনের অভাবজনিত ফলগুলি আমরা জানলাম, এবার আমরা জানবো আধিক্যজনিত ফল। প্রোটিন আমাদের শরীরের ডায়েটের থ্রুতে যদি বেশি পরিমাণ আমরা গ্রহণ করে ফেলি, তাহলে আমাদের কিন্তু অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলেও যে সেটা আমাদের ভালো কাজে লাগবে বা এক্সেস আমাদের শরীরে যাওয়া উচিত, এটা এমন কিন্তু নয়। তো প্রোটিন যদি এক্সেস পরিমাণে আমরা খেয়ে থাকি, তাহলে আমাদের শরীরে অ্যামোনিয়া জাতীয় বিষক্রিয়া দেখা যায়। প্রোটিনের মধ্যে নাইট্রোজেন থাকে, এটা তো আমরা জানি। এই বেশি নাইট্রোজেন আমাদের শরীর থেকে কিন্তু এক্সক্রিট করে বার করতে হয়, ইউরিনের থ্রুতে কিন্তু আমাদের এই শরীর থেকে নাইট্রোজেন বেরিয়ে যায়। প্রত্যেক দিন নাইট্রোজেন আমরা গ্রহণ করি এবং নাইট্রোজেন বেরিয়ে যায়, নাইট্রোজেন স্টোর হয় না সেভাবে। তো আমরা যদি অনেক পরিমাণ প্রোটিন গ্রহণ করে ফেলি, তাহলে নাইট্রোজেন আমাদের শরীরে স্টোর হতে থেকে যাবে, মানে স্টোরড হবে এবং সেটা সেই নাইট্রোজেন থেকে ইউরিয়া, অ্যামোনিয়া এরকম ডেরিভেটিভস তৈরি হবে, কম্পাউন্ড, এবং সেগুলো আমাদের ব্রেনে গিয়ে অ্যামোনিয়া বাজেভাবে একটা এফেক্ট ফেলবে এবং তার ফলে ব্রেন কাজ করা অনেকটা কমিয়ে দেবে। তো অ্যামোনিয়া বিষক্রিয়া ঘটে থাকে যদি কেউ প্রোটিন অনেক পরিমাণে খেয়ে থাকে এবং আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণও বেড়ে যায়।
যদি অ্যামোনিয়া বা ইউরিয়া তৈরি হয় আমাদের শরীরে নাইট্রোজেনের থেকে, তো ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তার ফলে গেঁটেবাত হতে পারে। এবং অতিরিক্ত প্রোটিন যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের মাথা ধরে, দেহে অবসাদ আসে, এরকম কিছু লক্ষণ দেখা যায়। নেক্সট তোমাদের সিলেবাসে আছে নাইট্রোজেন সাম্য, মানে নাইট্রোজেন ব্যালেন্স কাকে বলে এবং কীভাবে এই নাইট্রোজেন ব্যালেন্স আমাদের শরীরে হয়ে থাকে, এর নিয়মগুলো কী কী। কোনো একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি, ধরো অ্যাডাল্ট একটা পার্সন, যে পরিমাণ নাইট্রোজেন প্রোটিন রূপে গ্রহণ করে, আমরা প্রোটিন থেকেই তো নাইট্রোজেনটা পাচ্ছি, তো যেই পরিমাণ নাইট্রোজেন শরীরে ওই প্রোটিনের থ্রু দিয়ে যায়, প্রায় সেই পরিমাণ নাইট্রোজেনই দেহ থেকে রেচিত হয়। মানে যতটা খাচ্ছি ঠিক ততটাই নাইট্রোজেন আবার বডি থেকে এক্সক্রিট হবে রেচনের সাহায্যে, মানে মূত্রের সাহায্যে। তো এই অবস্থাটাকেই নাইট্রোজেন সাম্য বা নাইট্রোজেন ব্যালেন্স বলে। এখানে একটা সূত্র লেখা আছে, নাইট্রোজেন সাম্য মানে নাইট্রোজেন গ্রহণ মাইনাস মূত্রের নাইট্রোজেন প্লাস মলের নাইট্রোজেন প্লাস ঘামের নাইট্রোজেন, সবকটার জায়গা থেকে মানে যতটা গ্রহণ করছি এবং যেগুলো বেরোচ্ছে সেগুলো প্রত্যেকটা যোগ করে যদি বিয়োগ করা হয় তাহলে ব্যালেন্স থাকবে, ঠিক আছে। নাইট্রোজেন সাম্যের নিয়ম হলো, আমাদের শরীরে 100 গ্রাম প্রোটিন থেকে প্রায় 16 গ্রাম নাইট্রোজেন পাই। তো আমাদের শরীরে যখন খাদ্যে একেবারে প্রোটিন থাকে না, আমরা যখন কম প্রোটিনওয়ালা ডায়েট খাচ্ছি, তখন আমাদের শরীর থেকে প্রোটিন ভাঙবে। মানে আমাদের তো কলা কোষ, এগুলো তো প্রোটিন দিয়ে তৈরি, এবং ওই কলা কোষ যে মাসেলসগুলো আছে সেগুলোর প্রোটিনগুলো ভেঙে যাবে এবং তা মূত্রের সাথে ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড এই সব রূপে নির্গত হবে, ঠিক আছে। তো একে এন্ডোজেনাস ইউরিনারি নাইট্রোজেন বলে। এন্ডোজেনাস ইউরিনারি নাইট্রোজেন ওয়ার্ডটা ভালো করে অ্যানালিসিস করো। এন্ডোজেনাস মানে শরীরের ভেতরের, এন্ডো মানে ভেতর, তো শরীরের ভিতর থেকে, শরীরের ভিতরের যে কোষগুলো আছে, কলাগুলো আছে, মাসেলসগুলো আছে, সেখানকার প্রোটিন ভেঙে ভেঙে বেরোচ্ছে। আর ইউরিনারি মানে থ্রু ইউরিন, মানে মূত্রের সাহায্যে। তো আমাদের কলা কোষ বা মাসেলের যদি প্রোটিন ভেঙে গিয়ে ইউরিনের থ্রুতে বডি থেকে বেরিয়ে যায়, তার সাথে নাইট্রোজেন যাচ্ছে, তো এটাকে এন্ডোজেনাস ইউরিনারি নাইট্রোজেন বলবে। কিছু পরিমাণ নাইট্রোজেন মলের সাথে দেহ থেকে নির্গত হয়, একে এন্ডোজেনাস ফিকাল নাইট্রোজেন বলবে। ফিকাল মানে হচ্ছে মল, ঠিক আছে। তো এখানে এন্ডোজেনাস মানে বডি থেকেই বেরোচ্ছে ক্ষয়ে, এবং মলের সাহায্যে বেরোচ্ছে বলে ফিকাল নাইট্রোজেন। এবং প্রোটিনের অভাবে দেহে ঋণাত্মক নাইট্রোজেন সাম্য বা নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে। মানে আমাদের শরীর এনাফ নাইট্রোজেন পাচ্ছে না, যেহেতু আমি এনাফ প্রোটিন খাচ্ছি না, কিন্তু আমার শরীর থেকে সব ভেঙে ভেঙে বেরিয়ে যাচ্ছে, তো সেটা আমার একটা নেগেটিভ বা ঋণাত্মক ইফেক্ট ফেলে, তাই ঋণাত্মক নাইট্রোজেন সাম্য এই কন্ডিশনটাকে বলে। নেক্সট হচ্ছে, স্বাভাবিকভাবে খাদ্যে যে পরিমাণ প্রোটিনের প্রয়োজন হয় সেই পরিমাণ যদি 75%-এর কম হয়, তবে দেহকোষের প্রোটিন ভেঙে গিয়ে মূত্রের সঙ্গে নির্গত হয়। মানে যদি 75% আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায় তাহলে এরকম হবে না, কিন্তু তার থেকে যদি কম আমরা খেয়ে থাকি তাহলে এই নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স আমাদের শরীরে হবে। নেক্সট হচ্ছে, দৈনন্দিন খাদ্যে স্বাভাবিকের তুলনায় অধিক প্রোটিন গ্রহণ করলে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বাড়তি প্রোটিন যকৃতে সঞ্চিত হয়, ফলে দেহে ধনাত্মক নাইট্রোজেন সাম্য হয়। আমরা এর আগে শুনলাম যে ঋণাত্মক কী করে হচ্ছে, নেগেটিভ, কারণ তখন আমরা প্রোটিনটা গ্রহণ করছিলাম না, নাইট্রোজেন সোর্স আমার বডি পাচ্ছিল না। বাট এখন হবে ঠিক উল্টোটা, আমাদের শরীরে প্রোটিনে মানে ডায়েটের থ্রুতে অনেক বেশি প্রোটিন খাচ্ছি, এবং অনেক বেশি প্রোটিন যদি বডিতে যায় তাহলে নাইট্রোজেনও বেশি যাচ্ছে, কারণ নাইট্রোজেনের সোর্স হচ্ছে প্রোটিন, এবং এই বেশি বেশি নাইট্রোজেন আমাদের লিভারে গিয়ে জমছে। তখন আমাদের শরীরে যেই কন্ডিশনটা তৈরি হবে, তো সেইটা হচ্ছে ধনাত্মক নাইট্রোজেন সাম্য। দেহে প্রয়োজন অনুযায়ী খাদ্যের সাথে উপযুক্ত মাত্রায় প্রোটিন গ্রহণ করলে অনেক সময় দেহ গঠনের কাজে ব্যবহৃত হওয়ার পর কিছু পরিমাণ প্রোটিন নাইট্রোজেন উদ্বৃত্ত হয়। এই অবস্থাকে ধনাত্মক সাম্য বলে, কারণ আমাদের শরীর প্রোটিনকে কাজে লাগাবে, ঠিক আছে, কাজে লাগাবে, কোষকলা গঠন করাবে, হরমোন তৈরি করবে, এনজাইম তৈরি করবে, যা ওর কাজ সব কিছু সম্পন্ন করবে। তারপরেও যদি এক্সট্রা কারোর বাড়তি পড়ে থাকে প্রোটিন সহ নাইট্রোজেন, তখন সেই কন্ডিশনটাই কিন্তু ধনাত্মক বা পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স বা প্রোটিনের জৈব মূল্য বা পিইআর ভ্যালু, এগুলো কিন্তু প্রত্যেকটা ডেফিনেশন ভালো করে মুখস্থ করতে হবে। তোমাদের সিলেবাসে মেনশনড আছে প্রত্যেকটা টার্ম, তো এই ডেফিনেশনগুলো বা সংজ্ঞাগুলো খুব ভালোভাবে মুখস্থ করবে এবং বুঝে মুখস্থ করবে, বুঝলে কিন্তু সব সহজ লাগবে। আসছে প্রোটিন এফিসিয়েন্সি রেশিও, পিইআর, বা প্রোটিনের দক্ষতা অনুপাত কাকে বলে। কোনো এক প্রকার প্রোটিনের প্রতি গ্রাম খাদ্য হিসেবে গ্রহণের ফলে যে দৈহিক ওজন বৃদ্ধি পায় তাই হলো ওই প্রোটিন দক্ষতা অনুপাত বা পিইআর। আমরা
ধরো যত পরিমাণ প্রোটিন গ্রহণ করছি সেই প্রত্যেকটা গ্রাম প্রোটিন যদি আমার শরীরে যতটা মানে আমার দৈহিক ওজন বৃদ্ধি করাতে পারবে, তো সেটাই হচ্ছে প্রোটিন দক্ষতা অনুপাত। এখানে সূত্রটাই লেখা আছে, PER সমান দেহের ওজন বৃদ্ধি যেটা গ্রামে হয় এবং দেহে গৃহীত প্রোটিনের পরিমাণ। যদি আমি 10 গ্রাম প্রোটিন খেয়ে থাকি, সেই 10 গ্রাম প্রোটিন আমার শরীরে কতটা ওজন বাড়াচ্ছে, এটাই হচ্ছে PER। নেক্সট, তোমাদের সিলেবাস অনুযায়ী ডিসকাসড একটা ডেফিনেশন হলো প্রোটিনের জৈব মূল্য বা বায়োলজিক্যাল ভ্যালু কাকে বলে। সাধারণত প্রাপ্তবয়স অবস্থায় যখন শরীরের বৃদ্ধি ঘটে না, তখন প্রোটিন শুধু ক্ষয়পূরণের কাজে ব্যবহৃত হয়। গৃহীত খাদ্যে পাচিত ও শোষিত কিছু অংশ ভেঙে নাইট্রোজেনের ক্ষয়পূরণের কাজে নিয়োজিত হয়, অর্থাৎ দেহে অঙ্গীভূত হয় এবং বাকিটা রেচনের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়। গৃহীত প্রোটিনের যে পরিমাণ নাইট্রোজেন দেহ ধরে রাখতে সক্ষম তাকে প্রোটিনের জৈব মূল্য বলে। আমরা যখন অ্যাডাল্ট ফেজে আছি, মানে এখন আমরা মোটামুটি 17-18 বছরের, মানে তোমরা তো এই যখন আমরা বাচ্চা থাকি তখন অনেক বেশি প্রোটিনের চাহিদা থাকে এবং প্রোটিনগুলো আমাদের গ্রোথে হেল্প করে। তখন হাইট বাড়ে, ওয়েট বাড়ে, অনেক রকম বিকাশ হয় শরীরে, বৃদ্ধি বিকাশ হয়। তো তখন আমাদের মেনলি মাসেল ডেভেলপমেন্ট করতে বা হরমোন তৈরি করতে, এগুলো করতে কিন্তু প্রোটিন অনেক বেশি কাজে লাগে। কিন্তু আমরা যখন অ্যাডাল্ট হয়ে যাই, আমাদের শরীরের স্টেটে চলে এসেছি, এখন আমাদের হাইট অতটা বাড়ছে না, ওয়েট মোটামুটি কন্ট্রোলটা একটা থাকে। তো এই সময় তো নাইট্রোজেন বা প্রোটিন ক্ষয়পূরণে সাহায্য করবে শুধু, ধরো কেটে গেল, ছড়ে গেল বা কিছু হলো, তখন হেল্প করছে, বাট শরীরের বৃদ্ধিতে তো হেল্প করছে। বাট তুমি প্রোটিন ইনটেক করছো খাবারের ডায়েটের থ্রুতে, তখন তোমার এই প্রোটিনটা পাচিত হয়ে শোষিত হয়ে যেই নাইট্রোজেনটা দেবে, সেই নাইট্রোজেনটা ক্ষয়পূরণের কাজেই লাগবে, কিন্তু দেহের গ্রোথের কাজে অতটা লাগবে না। যেই বাকিটা মানে যতটা দেহ নিচ্ছে নাইট্রোজেন এবং যতটা নাইট্রোজেন রেচনের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়ে যাচ্ছে, মানে ইউরিন দিয়ে রেচন মানে রেচিত হয়ে সেটা পাস আউট করে যাচ্ছে, এই যতটা পরিমাণ বডি আমাদের নাইট্রোজেন গ্রহণ করে ধরে রাখে, সেটাই হচ্ছে বায়োলজিক্যাল ভ্যালু। বায়োলজিক্যাল ভ্যালুর সূত্র দেওয়া আছে, পাচিত নাইট্রোজেন মাইনাস বিপাকে বিনষ্ট নাইট্রোজেন। কিছু পরিমাণ নাইট্রোজেন কিন্তু বিপাক ক্রিয়ার সময় নষ্ট হয়, সেটা ভাগ পাচিত নাইট্রোজেন ইনটু 100, এবং এই করে একটা পার্সেন্টেজ পাওয়া যায়। তো ডিমের বায়োলজিক্যাল ভ্যালু হচ্ছে 100, মাছের বায়োলজিক্যাল ভ্যালু 85, মাংসের 80, দুধের 84 এবং ভাতের 68। তো এই বায়োলজিক্যাল ভ্যালুর ওপরেও কিন্তু খাবার গ্রহণ করাটা উচিত, কারণ ডিমে যেহেতু বায়োলজিক্যাল ভ্যালু অনেক হাই, তাহলে ডিম কিন্তু আমাদের শরীরে গিয়ে ইউটিলাইজড হতে পারে, মানে আমাদের মানে ডিমের প্রোটিনটা কিন্তু আমাদের শরীর ঠিকভাবে প্রত্যেকটা কাজে লাগায়। তো এই অনুযায়ী বেস করেও কিন্তু অনেকে প্রোটিন সিলেকশন করে ডায়েটে। নেক্সট আসছে প্রোটিনের লঘুপাচ্যতা কাকে বলে। প্রোটিনের লঘুপাচ্যতা ওই প্রোটিনে উপস্থিত নাইট্রোজেনের শতকরা বিশোষণের মাত্রা দ্বারা নির্ধারিত হয়। এখানে লঘুপাচ্যতার একটা ইকুয়েশন দেওয়া আছে, প্রোটিনের নাইট্রোজেন এর বিশোষণ মাত্রা কতটা শোষিত হতে পারছে ডিভাইডেড বাই প্রোটিনে উপস্থিত মোট নাইট্রোজেন ইন্টু 100। এই ডেফিনেশনগুলো খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করো, ইকুয়েশনসগুলো মেনলি, তাহলে কিন্তু ডেফিনেশনটা বানিয়ে লিখতে পারবে। নেক্সট এখানে একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আমি লিখেছি, সেটা হচ্ছে সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিড কাকে বলে। সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিড মানে হলো কোনো প্রোটিনে যদি কোনো অ্যামাইনো অ্যাসিড অত্যন্ত ঘাটতি থাকে, তবে সেটাকে সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিড বলে। যেমন আমরা অ্যামাইনো অ্যাসিড জেনেছি প্রত্যেকটা খাবারের মধ্যে, প্রত্যেকটা প্রোটিন জাতীয় খাবারের মধ্যে আছে, কিন্তু সব প্রোটিন জাতীয় খাবারের মধ্যে কিন্তু সব অ্যামাইনো অ্যাসিড থাকে না। আমরা জানলাম যে প্রাণীজ প্রোটিনে সব কটা থাকে, উদ্ভিজ্জ প্রোটিনে নাও থাকতে পারে, সব একটা বা দুটো ঘাটতি থাকতে পারে। তো ভুট্টার সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ট্রিপ্টোফ্যান। গমের মধ্যে লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিডটি থাকে না। চালের মধ্যে লাইসিন থ্রিওনিন থাকে না। সয়াবিনের মধ্যে সিস্টিন মিথিওনিন থাকে না, এবং তৈলবীজ ও বাদামের মধ্যে লাইসিন থাকে না। এই উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবে, শর্ট কোশ্চেনে এসে থাকে। নেক্সট হচ্ছে প্রোটিনের অনুপূরক ফল কাকে বলে। আংশিক পূর্ণ প্রোটিন দেহে নাইট্রোজেন সাম্য বজায় রাখতে পারে না, তবে কতগুলি আংশিক পূর্ণ প্রোটিন একসঙ্গে অর্থাৎ মিশ্র প্রোটিন হিসেবে গ্রহণ করলে দেহে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের অভাব পূরণ হয়, ফলে প্রোটিনের পুষ্টিমূল্য বেড়ে যায়। প্রোটিনের এই প্রকার পুষ্টিমূল্য বেড়ে যাওয়াকে প্রোটিনের অনুপূরক ফল বলে। মানে হচ্ছে যদি অ্যামাইনো অ্যাসিডগুলো একটা দুটো করে ঘাটতি হতে থাকে, তাহলে তো সেটা সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিড বা সেই অ্যামাইনো অ্যাসিড সেই প্রোটিনটার তো গুণগত মানও তো ভালো হয় না। তো সেক্ষেত্রে কী হয়, ওই প্রোটিন জাতীয় খাবারটি
নাইট্রোজেন সাম্য বজায় রাখতে পুরোপুরি পারে না। তাই এখানে বলা হয়েছে প্রোটিনের অনুপূরক ফল বলতে 2 ধরনের প্রোটিন জাতীয় খাবারকে একসাথে মিক্স করে যদি আমরা একটা রান্না তৈরি করতে পারি, যেমন খিচুড়িতে আমরা ভাত আর মানে চাল আর ডাল দিয়ে থাকি, রাইট? তো চালের মধ্যে লাইসিন, থ্রিওনিন এগুলো কিন্তু কম আছে, এবং ডালের মধ্যে সিস্টিন, মিথিওনিন কম থাকতে পারে। এবার দুটোকে যদি আমরা মিক্স করে দিই তাহলে তো যার যেটা ঘাটতি সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে। ঠিক এইভাবেই অনেক ধরনের খাবার বানানো হয় যেখানে কিন্তু এই মিশ্র প্রোটিন বানিয়ে সেই খাবারটির অ্যামাইনো অ্যাসিড কন্টেন্টটাকে বাড়ানো হয়, যেটা শরীরের পক্ষে মানে ভালো এবং প্রোটিনের পুষ্টিমূল্যকে বাড়িয়ে দেয়। নেক্সট একটা কোয়েশ্চেন হলো, ডিমকে রেফারেন্স প্রোটিন কেন বলে? ডিমের প্রোটিনকে সর্বোত্তম প্রোটিন বলে গণ্য করা হয়, কারণ এর মধ্যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলি সুষম অবস্থায় এবং দেহ গঠনের উপযোগী অনুপাতে উপস্থিত থাকে। সেই জন্য ডিমের উপস্থিত প্রোটিনের নিরিখে খাদ্যে প্রোটিনের পুষ্টিমূল্য বিচার করা হয়। তো এখানেই আমি শেষ করলাম প্রোটিন চ্যাপ্টারটি।